সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি টিভি 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। আজকের অনুষ্ঠানটি এই বছরের শেষ অনুষ্ঠান হবে। আরও কয়েকটি অনুষ্ঠান বাকি হয়তো হবে, কিন্তু আপনাদের সাথে আমাদের যখন দেখা হবে পরবর্তী আগামী শুক্রবার, সেটি তখন নতুন বছরে আমরা পদার্পণ করে ফেলবো। কাজেই সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি। দেশে বিদেশে সবখানে কিন্তু খুব দ্রুত পরিবর্তন ঘটছে। তো আজকে এই অনুষ্ঠানে আমরা সবচেয়ে বেশি আলোচিত ঘটনা দিয়ে শুরু করব। সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বহুল আলোচিত এই মুহূর্তে যে ঘটনা আছে, বাংলাদেশের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার দেশে ফেরা। তার বক্তব্যের বেশ কিছু অংশ আমরা শুনবো এবং তার বক্তব্যের মূল বার্তা কি ছিল এবং এটি বিএনপির জন্য কি অর্থ বহন করে এবং সামনে অনেক বড় প্রশ্নগুলো কি হতে পারে। তিনি কি সত্যি নেতৃত্বের সেই মুহূর্তে উঠতে পারবেন কিনা, যেটিতে সবাই আশা প্রকাশ করছেন। তিনি কি সত্যি এই বিভক্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা, তার সামনে বড় বড় কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং দলের ভেতর অর্থাৎ বিএনপির ভেতরে যে দ্বন্দ্ব আছে তিনি কি সেই সমস্যার সমাধান করতে পারবেন কিনা। সঙ্গে থাকছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যেতে পারে এবং ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সাথে কেমন সম্পর্ক হতে যাচ্ছে, কারণ নির্বাচনের সামনে নতুন দল আসতে যাচ্ছে। এই সমস্ত এখন জানা খুবই দরকার। এরপর আমরা ফিরে আসবো আমেরিকার দিকে। আপনারা জানেন যে প্রথমেই আমরা ইউনাইটেড স্টেটস নিয়ে আলোচনা করে থাকি, আজকে একটু পিছনে রেখেছি এটি, কিন্তু ব্যাপারগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের 1 বছর কিন্তু হয়ে গেল। এই 1 বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন, তিনি কি অর্জন করেছেন আর কি বাকি রয়ে গেছে, তার সামনে আর কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষ করে অর্থনীতি, অভিবাসন নীতি এবং আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন। পররাষ্ট্রনীতিতে আমেরিকার পররাষ্ট্রনীতির কথা বলছি। ইউরোপ ও আমেরিকার যে মিত্র অ্যালাই যে আছেন তাদের সঙ্গে সম্পর্ক এবং সবার সামনে থাকা সবচেয়ে বড় প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে ইউক্রেন যুদ্ধ কি শেষের দিকে যাচ্ছে নাকি সংকট আরও দীর্ঘস্থায়ী হবে। কাজে এই সমস্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করবো, আমরা বোঝার চেষ্টা করব সব কিছু নিয়েই আজকের এই আওয়ার ডেমোক্রেসি। এবং আমাদের এই আওয়ার ডেমোক্রেসিতে আজকের অনুষ্ঠানে আমার সাথে আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন মাহমুদ রেজা চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আলোচনা শুনেই বুঝে গেছেন যে সূচনা শুনে যে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। হাসান ফেরদৌস, প্রথমে যাব আপনার কাছে, কিন্তু যাওয়ার আগে, প্রশ্ন করার আগে আমি তারেক রহমানের বক্তব্যের কিছুটা অংশ, প্রথম অংশটি তুলে ধরতে চাই আপনাদের কাছে। চলুন তারেক রহমান কি বলেছেন দেশে ফেরার পর প্রথম বক্তব্যে, সেটি একটু শুনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আসুন, I have a plan for the people of my country, for my country.
আমরা তারেক রহমানের বক্তব্যের অংশ বিশেষ শুনছিলাম। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম, তারপরে আমি একটু মনে করে দিতে চাই যে এই যে তারেক রহমান ফাইনালি ফেরত আসা, আমরা জানি হাসিনা বলেছিলেন সাহস থাকলে দেশে আসো, দেখবো কিভাবে পারো সেটি এটি আপনি জানা আছে 2017 সালের কথা আমার মনে হয়। এনিওয়ে, তার রাজনৈতিক এই যে তাৎপর্যটি কি আপনি কিছুটা আলোকপাত করেছিলেন গত সপ্তাহে, ছোট্ট করে যদি আবার একটু আলোকপাত করতে চান সেটা আমরা শুনে নেব। এই যে সাম্প্রতিক বক্তব্য আমরা শুনলাম সেটি কোন অনেকগুলি বার্তা দিয়েছেন, সেই বার্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আপনার কাছে মনে হয়েছে? এটির আপনার পর্যালোচনা একটু শুনবো এবং আপনার রিয়াকশনটি আমি শুনতে চাই। ধন্যবাদ হাবিব ভাই। বাবুকে ধন্যবাদ, মনে পড়ে দেখছি তাকে। হাবিব ভাই, আপনি আপনার ভূমিকাতে এক জায়গায় বলেছেন বাংলাদেশের চেয়ারম্যান, ফ্রয়েডিয়ান স্লিপ এটা, আমি ধরে নিচ্ছি। তারে বাংলাদেশের চেয়ারম্যান নন, কিন্তু চেয়ারম্যান হতে যাচ্ছেন, এরকম একটা হিসাব অনেকের মাথার মধ্যে আছে। আমি দেখেছি বিদেশি পত্র পত্রিকায়, বিবিসি শুনেছি আপনাকে ফিউচার প্রাইম মিনিস্টার বলে বর্ণনা করা হচ্ছে। আমি যা এক্সপেক্ট করেছিলাম আমি বলবো, এক সপ্তাহ আগে আমার যে ভয় ছিল তাকে নিয়ে, তার প্রত্যাবর্তনকে নিয়ে ভয়টা অনেকটা প্রশমিত হয়েছে। তাদেরকে 20 মিনিটের ভাষণ, আমি বলবো আমি আশ্বস্ত হয়েছি একাধিক কারণে। একদম পিওরলি ব্যক্তিগত লেভেলে বলছি আমি, তারে শুদ্ধ বাংলায় কথা বলেছেন। আমাদের অধিকাংশ বক্তাই, অধিকাংশ নেতাই শুদ্ধভাবে বাংলা বলতে পারেন না, এইটা একটা জিনিস। তারপর এর একদম অরাজনৈতিক ব্যক্তিগত একটা প্রতিক্রিয়া। 2 নম্বর, তার বক্তৃতায় কোথাও প্রতিহিংসার কোনো কথা নেই। এই লোকটি 17 বছর দেশের বাইরে, আপনার মনে আছে কিভাবে দেশ থেকে বের করা হয়েছিল? তাকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় তাকে দেশ থেকে বার করা হয়েছিল। তার মা দেশে ছিলেন, তাকেও কিভাবে ঘর ছাড়া করা হয়েছিল, তাকেও কিভাবে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু তারেকের পুরো ভাষণে কোথাও একবারের জন্য ঘৃণা নেই, প্রতিশোধের বার্তা নেই, হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথাও নেই। এটা একটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 2 নম্বর, তারেকের বক্তব্যের মূল থ্রাস্টটা কি? নিরাপত্তা, শান্তি, ঐক্য। ঠিক এই লেভেল, এই সিরিয়ালে সবার নিরাপত্তা আছে। সবার বলছেন, কি বলেছেন লক্ষ্য করে দেখবেন, তিনি একাধিকবার বলেছেন পাহাড়ের মানুষ, সমতলের মানুষ। তিনি একাধিকবার বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, এই বাংলাদেশের সবার এই বার্তাটা তিনি দিয়ে। 2, 3 নম্বর তিনি বলছেন কি? শান্তি, শান্তি, শান্তি। এই মুহূর্তে বিগেস্ট চ্যালেঞ্জ কি বাংলাদেশের? একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। সেই নিরাপদ বাংলাদেশ গড়ে তোলবার জন্য তারে সবাইকে এক হতে বলছেন, সবার সাহায্য তিনি চাইছেন। আপনারা জানেন তার 31 দফা তার একটা প্রস্তাব তার আছে, তিনি অনেক ধরে বলে আসছেন, এবং গত 1 বছর ধরে তিনি বলছেন যে আমি একলা দেশ শাসন করবো না, বিএনপি একলা দেশ শাসন করবে না, বিএনপি সবাইকে নিয়ে তিনি একটা বৃহত্তর জাতীয় সরকারের কথা বলেছিলেন। আমি ধরে নিচ্ছি সরকারের অর্থ হচ্ছে তার সমমনা দলগুলিকে নিয়ে একসাথে কাজ করা। কিন্তু তিনি যে অলিভ ব্রাঞ্চ দিচ্ছেন অন্যান্যদেরকে, সেটা গুরুত্বপূর্ণ। ইকুয়ালি গুরুত্বপূর্ণ, এই ভাষণের কোথাও তিনি কিন্তু ভারতকে আক্রমণ করে কোনো কথা বলেননি। একবার তিনি বলেছেন আধিপত্যবাদ, অ্যাবস্ট্রাক্টলি বলেছেন, ভারতকে উল্লেখ করে তিনি বলেননি। আমাদের এই মুহূর্তে রাজনীতির কেন্দ্রীয় ভর হচ্ছে, শক্তি হচ্ছে ভারত বিরোধিতা। একটু আগে হাদির কথা বললাম, হাদির কথা বলা হলো, হাদির রাজনীতির মূল শক্তি কি ছিল? ভারত বিরোধিতা। এবং আমাদের বর্তমান সরকারও কিন্তু ভারত বিরোধিতাকে একটি প্রধান অস্ত্র করে নিয়েছে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি দেশ চালাতে চান বুদ্ধিমত্তার সাথে, আপনাকে ভারতকে লাগবে। এ কথা আমি অনেকবার এই অনুষ্ঠানে বলেছি, সমতার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে। কিন্তু আপনি যদি ভারতকে আক্রমণাত্মক ভাষায় অ্যাড্রেস করেন, তার ফলাফল কখনই আমাদের জন্য ভালো হবে না। আমরা ক্ষুদ্র দেশ, আমরা ডিপেন্ডেন্ট দেশ, আমরা ভাটির দেশ। ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারি কেন প্রয়োজন আমাদের, সে কথা যাচ্ছি না। কিন্তু ইন জেনারেল আমার জন্য লাভজনক ভারত আর বন্ধু থাকে, শত্রু থাকলে আমার কোনো লাভ নেই। ফলে এই সমস্ত বিষয়গুলিতে আমি মনে করি তারেক আমার কাছ থেকে প্লাস পয়েন্ট পেয়েছে। কিন্তু মাথা রাখতে হবে তার একটা আনটেস্টেড নেতা, তিনি নেতাও নন, তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সিংহাসন পেয়েছেন। দেশ শাসন করেননি, রাজনীতি করেননি, মাঠে নামেননি, গায়ে ঘাম ঝরাননি,
তিনি রাজপুত্র, রাজার ছেলে, রাজা হতে এসছেন। এখন তাকে প্রমাণ করতে হবে যে না, তিনি রাজা হবার যোগ্যতা রাখেন। একটু আগে আপনি বললেন প্রধান চ্যালেঞ্জ তার কি, তার দলকে ঐক্যবদ্ধ করা। ইকুয়ালি ইম্পর্টেন্ট তার নেতৃত্বের প্রমাণ দেওয়া, হ্যাঁ আমি সেই লোক যে দেশকে এবং দলকে এক করতে পারি। অনেস্টলি বলি, আমি তার এই ভাষণ শুনে আমি ভাই কখনো দেখবেন রাজনীতিতে সিম্বলিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিম্বলিজম, আপনি আমার বুকের কাছে একটা ঝুলিয়ে রেখেছেন না, একটা 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 পিন, আমেরিকার ফ্ল্যাগ, কেন? আপনি বার্তা দিচ্ছেন। তারে কি বার্তা দিল? তারে প্রথম নেমে কি করলেন? মাটি ছুলেন, খালি পায়ে মাটিতে হাঁটলেন। উনি কি করলেন? তার জন্য বুলেট প্রুফ গাড়ি ছিল, সেই গাড়ি ছেড়ে তিনি উঠলেন বাসে সবার সঙ্গে। মঞ্চে যেয়ে তিনি কি করলেন? তার জন্য আলাদা সিংহাসন তৈরি করা ছিল, তার ছেড়ে তিনি বসলেন একটা প্লাস্টিকের চেয়ারে। কথা ছিল তিনি যাবেন মাকে দেখতে, তিনি বললেন না, আমার মা সারা জীবন আপনাদের জন্য সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, আমি আগে আপনাদের সাথে কথা বলবো। দিজ আর সিম্বলস, দিজ আর মেসেজেস যাকে তারেক আমাদের দিচ্ছে, এবং প্রতিটি মেসেজ আমার কাছে খুবই আশার আলো ছড়িয়েছে। একদম শেষ কথা বলি, আমি আর একটা কারণে খুব উদ্দীপ্ত হয়েছি, খুব উৎসাহিত হয়েছি। যে মুহূর্তে আমি দেখলাম জাহাজ ছেড়ে মানে এরোপ্লেন থেকে নেমে এলেন তারেকের স্ত্রী এবং কন্যা, আমি সত্যি বলছি আমি খুব উদ্দীপ্ত হয়েছি এই ভেবে যে একটি আধুনিক পরিবারকে দেখছি আমি। বাংলাদেশে আজকে একটা উগ্র ধর্মভিত্তিক রাজনীতির টেন্ডেন্সি গ্রো করছে, সেখানে এই আধুনিক পরিশীলিত একটি পরিবারকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, এরা হয়তো পারবে বাংলাদেশকে, আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজে হয়তো তারা হাত দিতে পারবে। থ্যাংক ইউ। ওকে, মানে যদি আমাদের 5 ঘন্টা সময় থাকতো আমি হয়তো আপনার সাথে বিতর্কে লিপ্ত হতাম আজকে, কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে ছেড়ে দেব। আমি আপনার সাথে একমত যে এই আমার কাছে সবচেয়ে ভালো যেটি লেগেছে সেটি হচ্ছে কোনো বিদ্বেষমূলক কথায় না যেয়ে ঐক্যবদ্ধ এবং শান্তির মাধ্যমে এবং একত্রিত হয়ে কাজ করার একটি আহ্বান তিনি জানিয়েছেন। আই লাইক দ্যাট। আমার কাছে এটি আশাজনক মনে হয়েছে, আশাব্যঞ্জক মনে হয়েছে। আরেকটি জিনিস আমার যেটি খুব পছন্দ হয়েছে সেটি সমস্ত এত বড় আয়োজনে সমস্ত বক্তব্য ছিল 20 মিনিট। অন্য যে কোনো নেতা হলে এটি আমার মনে হয় ঘন্টাখানেক বক্তব্য হতো, এবং মঞ্চে এত লোক উঠতো ওবায়দুল কাদেরের মতো হয়তো মঞ্চ ভেঙে পড়ে যেত, সেরকম অঘটন ঘটেনি। দিজ আর গুড সাইন্স। এ নিয়ে আমরা আগামীতেও কথা বলবো, অনেক কিছু কথা বলার আছে। আমি রেজা চৌধুরী, বলতে ভুলে গেছি, তারেকের ইউথফুল ইমেজ দেখেন। এই পুরো মঞ্চে কারা বসে আছে? সব বুড়োরা, 75-80 বছরের, ভালো করে কথা বলতে পারে না, পড়ে যায়। সেখানে একটা ইউথফুল রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশ একটা তেমন দেশ যে দেশের 1/3 হচ্ছে 30 বছরের কম, এবং তারেক রহমান তার বক্তব্যেও বলেছেন যে অর্ধেক নারী এবং অর্ধেক ইউথ। এবং এই তরুণরাই কিন্তু নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছে। আমাদের বিপ্লবটা কারা করলো? ওই বুড়োদের ছেড়ে যে এই প্রায়, উনি তরুণ নন, 60 বছর বয়স, তরুণের ইমেজ ধরে রেখেছে তিনি, বার্তা তার তরুণের বার্তা দিয়েছে। আমাকে খুব আশাবাদী মনে হয়েছে। লাইক ইউ। Very good. Thank you. আমি তার একটু যদিও But we can think that we feel younger, we feel it's an, but এটি একটা আশাজনক কথা, একটা ইমেজের ব্যাপার আছে। এই বয়স মানে বয়োবৃদ্ধ মানুষ যে নুয়ে পড়ছেন, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তিনি একটি দেশকে কিভাবে সোজা করে রাখবেন, এটি প্রতীকী, এবং আমি মনে করি দিস ইজ ভেরি গুড ইমেজ প্রজেকশন। ওকে, রেজা চৌধুরী, আমি আপনার কাছে যাচ্ছি। মোহাম্মদ রেজা চৌধুরী, তারেক রহমান এই যে ফিরে আসলেন, এখন কিন্তু আমরা জানি যে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, অন্তর্কলহ আছে। তো সাংগঠনিকভাবে কি পরিবর্তন বা চ্যালেঞ্জের মুখে উনি পড়তে পারেন তারেক রহমান, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এই দলীয় বিভাজন এবং অভ্যন্তরীণ যে বিরোধ, এটি মিটিয়ে কি তিনি একটি ঐক্যবদ্ধ বিএনপি নেতৃত্ব গড়ে তুলতে পারবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার সময় সবসময় আমার সাথে যিনি অতিথি থাকেন তার কথাটা মনোযোগ সহকারে শুনি,
আমার সৌভাগ্য, আমার সাথে যারা অতিথি হয়ে আসেন বা আমরা যারা আসলে বসি, প্রত্যেকেই অত্যন্ত প্রাজ্ঞ, জ্ঞানী, পণ্ডিত শ্রেণীর মানুষ। হাসান ফেরদৌস তাদের একজন। আমি বহুদিনের হাসান ফেরদৌসের একজন ফ্যান। আমাদের মধ্যে থাকবে, উই এগ্রি টু ডিসএগ্রি, দ্যাটস ডেমোক্রেসি। সো সেই পয়েন্ট গুলো বাদ দিয়ে যা যা হাসান ফেরদৌস ভাই বললেন এবং আপনিও যে ভূমিকা দিলেন, যা বললেন, তা অনেকটাই অর্ধেক কথাই বলা হয়ে গেছে। এখন যে কথাগুলো আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি জানেন যে আমাদের দেশের রাজনীতিটা সবসময় কিন্তু ওই যে বলে না ইনক্লুসিভ পলিটিক্স, এটা কিন্তু আমাদের দেশে 54 বছর হয়েছে। আমরা সবসময় পলিটিক্সটা করেছি এক্সক্লুসিভ, কেউ না কোনো না কেউ, কখনো ধর্ম, কখনো বর্ণ, কখনো দল, কখনো ব্যক্তি, এসবকে আমরা আলাদা করেছি বড় একটা স্রোত। এই ব্যাপারে বাংলাদেশে এখন তারেক জিয়া বা তারেক রহমান যে এসে যে বক্তব্যটা দিলেন, আমি হাসান ভাইয়ের সাথে একমত। উনি বলেছেন ভাটির দেশ, বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। আমাদেরকে সবার সাথে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে আমাদের কোনো উদ্ধতমূলক আচরণ না করে আমাদের একটু ডিপ্লোম্যাটিক ভাবে আচরণ করতে হবে, ডিপ্লোম্যাটিক ভাবে আমাদের চাওয়া পাওয়া মেটাতে হবে। এর মানে না আমরা যেন নিজেদেরকে বিকিয়ে না দিই, নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের সংস্কৃতি, নিজেদের আচার, নিজেদের ইতিহাস যেন আমরা বিকৃত না। সেই দিক থেকে আমার মনে হয়েছে যে তারেক রহমান ওনার যে 20 মিনিটের ভাষণ, সেখানে উনি অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তার ইঙ্গিত মতো বর্তমান বিএনপি, মাঠের বিএনপি আছে কিনা এই ব্যাপারে আমার কিছুটা সন্দেহ আছে। কারণ যারা বিএনপি কে এখন নেতৃত্ব দিচ্ছেন, তারেকের বয়সের তুলনায় তারা বেশ উপরের দিকে বয়স, 70-80। তারা তাদের সাথে তারেক রহমানের একটা দৃষ্টিগত আপনার ভঙ্গি বা একটা উপস্থাপনের অনেক ধরনের আপনার পার্থক্য আছে, যেটা আপনার হাসান ভাই বললেন যে উনি বক্তৃতা দিয়েছেন, ওনার পাশে যারা আছেন সবই 70 ঊর্ধ্বের মানুষ, কিন্তু তার মধ্যে তারেক যদিও সেই অর্থে তরুণ না, কিন্তু তার মধ্যে তরুণের ইমেজ যেটা আছে, সে দ্যাট কাউন্টস। তার জন্য মানে দেশের অধিকাংশ লোক বলতে বলা যায় তার প্রতি অধীর আগ্রহে বসে আছে, কিন্তু সেই আগ্রহটা তারেকের নেতৃত্বে প্রকাশিত হবে কিনা মাত্র 48 ঘন্টা গেছে, আমরা এখন বলতে পারবো। কারণ তারেককে বুঝতে হবে তারেকের সাথে কারা থাকবে। ইতিমধ্যেই তারেককে নিয়ে আপনার দলের ভিতরে এবং দলের বাইরে যারা বিএনপির সাথে জোট করতে চায় তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, কারণ তারা ব্যক্তিগতভাবে তারা ক্ষমতাকে মেইন টার্গেট করছে। কিন্তু আমাকে তারেক রহমানের বক্তৃতা শুনে এই তার গত 6 মাস 1 বছরের বক্তৃতা শুনে মনে হচ্ছে উনি ক্ষমতার চাইতে উনি চাচ্ছেন যে তাকে যত বিএনপি যেন একটা ফেয়ার ইলেকশন করে এসে সেখানে যেন একটা সবার জন্য বাংলাদেশ তৈরি করা যায়, তার জন্য উনি বলেছেন ওনার প্ল্যান আছে, আমি মনে করি ড্রিম আছে। সেটা যদি উনি কার্যকরী করতে পারেন তাহলে সকলের সহযোগিতা দরকার। এই সকলে কার? এই সকলে হবেন তারাই যারা দেশকে ভালোবাসে, যাদের কাছে হবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে আমার নিজস্ব স্বাধীনতা আছে, আমার নিজস্ব সংস্কৃতি আছে, আমার নিজস্ব ভূগোল আছে, আমার নিজস্ব রাজনীতি আছে। এটার সাথে কোনো আপোষ হবে না। আমি বন্ধুত্ব করবো সবার সাথে, ধরি শত্রুর সাথে শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মৃত্যুর সাথে পাঞ্জা ধরতে রাজি আছি, গলাগলি করতে রাজি আছি শত্রুর সাথে। ওখানে মনে রাখতে হবে আমি সত্যি গলাগলি করতে চাই নাকি গলা কাটতে চাই। গলা কাটতে গেলে আমি ভুল করব, আমাকে গলাগলি করে বুঝতে হবে যে তোমার যা হিস্সা তুমি নাও, কোনো আপত্তি নেই, আমার যা হিস্সা সেটা আমাকে দিতে হবে। এইখানে যেন তারেক জি আমার মনে হয় যে কোনো কম্প্রোমাইজ নাও করতে পারেন। এবং তার সাথে যদি বিএনপি, এগেইন আমি বলি, যদি আজকের বিএনপি, মাঠের বিএনপি, যারা এত বছর বাংলাদেশের থেকে রাজনীতি করছেন, তারা যদি তাকে সহযোগিতা করেন, তারেক একা কিছু করতে পারে। আমি হাসান ভাইয়ের সাথে একমত, একা তার পক্ষে সম্ভব না, একা কারো পক্ষেই কিছু সম্ভব। এবং সবশেষে একটা কথা বলতে চাই যে আমি তারেকের ভাষণ শুনে মনে হয়েছে, জানেন যুগে যুগে কিন্তু ইতিহাস পাল্টায় বিভিন্ন রঙে। 7ই মার্চ 1971 সালে যে ভাষণটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, যে বার্তা দিয়েছিলেন একতা, যে বার্তা দিয়েছিলেন দেশপ্রেমে, আমার মনে হয়েছে আজকে প্রায় 53 বছর পর সেরকম একটা ভাষণের একটা আবহ বার্তা এই তারেক জিয়ার ভাষণ। আশা করি তারেক জিয়া যা বলেছেন তা উনি কাজে পরিণত করতে পারবেন এবং তাকে আমরা সবাই, আমাদের মিডিয়ার অনেকে আছেন বিভিন্ন জায়গায়, তারা অনেকে বিভিন্ন নেগেটিভ সমালোচনা করেন, দেখলে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, কিন্তু দেখি না। তবে আমি মনে করি যে তাকে যদি সবাই সহযোগিতা করে তাহলে হাসান ভাইয়ের সাথে একই মত
এই নতুন বাংলাদেশ সামনে অপেক্ষা করছে। এবং আপনি মনে করেন যে তার বিএনপির অন্তর্দ্বন্দ্ব উনি মেটাতে পারবেন এবং এগিয়ে নিয়ে যাবেন দলকে? It's too early to say. টু আর্লি টু সে। থ্যাংক ইউ। আমি ফেরত যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে। কিছুক্ষণ আগে আপনি তার বক্তব্যের একটি মানে সারমর্ম আমাদেরকে তুলে ধরলেন, কিন্তু একটি বড় প্রশ্ন অনেকের কাছে থাকবে যে এই যে তারেক রহমান আসলেন, তার এখন বড় একটি রাজনৈতিক চ্যালেঞ্জ, অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ তার সামনে হাজির হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? এবং কিছুক্ষণ আগে ভারত বাংলাদেশ আপনি বলছিলেন যে পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা খুব দরকার। সো তারেক রহমানের যদি উনি জয়ী হন ইলেকশনে, আমরা ধরে নিচ্ছি যে তার সেই সম্ভাবনা আছে, সেখানে তার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ কোন দিকে যেতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আমি ভাই তারেকের সামনে একাধিক চ্যালেঞ্জ আছে। জি। তার ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে তারেককে এই কথা প্রমাণ করা যে তিনি সেই লোক যে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন। তার ইমিডিয়েট চ্যালেঞ্জ। মাহমুদ যেটা বলার চেষ্টা করছে, আমি যেটা বলার চেষ্টা, তা হচ্ছে যে তারেককে প্রমাণ করতে হবে এই যে লক্ষ লক্ষ লোক এসে হাজির হলো তাকে দেখতে, তিনি সেই সম্মানের, সেই ওভেশনের যোগ্য। তিনি এখনো প্রমাণ করেননি। আমি বারবার বলছি, তারেক কমপ্লিটলি আনটেস্টেড একজন লোক, রাজপুত্র হয়ে তিনি এসছেন, তাকে প্রমাণ করতে হবে, গায়ে ঘাম ঝরাতে হবে, বিপদের মুখোমুখি হতে হবে। তা তিনি করেননি। আমি অন্য প্রোগ্রামে বলেছি, তারেক ইজ এ ফেইলড সান, একটা ব্যর্থ পুত্র সে। তার মা মৃত্যু মুখে পড়ে আছে, তিনি লন্ডনে বসে আছেন নিরাপত্তার প্রশ্ন তুলে। হি ইজ এ ফেইলড পলিটিশিয়ান অলসো। বিপদকে ফেস না করে তিনি চন্দ্রগ্রহণ শর্ত দিয়ে দূরে বসে আছেন। যাও, সেই ফেস শেষ হয়েছে, নতুন ফেস শুরু হয়েছে, এখন তিনি এসে পৌঁছেছেন। তার প্রধান কাজ হবে নির্বাচনে জেতা। নির্বাচনে জিততে হলে তাকে কি করতে হবে, যেটা আপনি বললেন একটু আগে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি দেখেছেন অলরেডি নমিনেশন নিয়ে দলের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেছে। একাধিক পাওয়ারফুল ক্যান্ডিডেট, রুমিন ফারহানার মতো ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করে বসেছে বিএনপির সিটিং ক্যান্ডিডেটকে। এই দ্বন্দ্বটা তাকে ফেস করতে হবে। দুই, তিন হচ্ছে অ্যাসিওর করা দেশের ভেতরে দেশের বাইরে ইনভেস্টারদের। ইকোনমি তো মূল ব্যাপার, আমাদের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে ইকোনমি। যদি ইকোনমিকে রেস্টোর না করতে পারে, ল অ্যান্ড অর্ডারের পরে ইকোনমি রেস্টোর না করতে পারলে এই স্বপ্ন দেখা অপূর্ণ থেকে যাবে। এখন আপনি যেটা বলছেন ভারত প্রসঙ্গে, আমি সেটা একটু ফোকাস করি। আমার ধারণা যে, আমার এটা পিওর স্পেকুলেশন, কোনো আমার কাছে বাড়তি তথ্য নেই, ভারত ওয়েলকাম করবে বা করছে তারেকের প্রত্যাবর্তনকে। কারণটা ভেরি সিম্পল। আর লক্ষ্য করে দেখবেন যে বিএনপি এবং তারেক বিশেষ করে একটা মডারেটিং ইমেজ প্রেজেন্ট করছে, উগ্রবাদী নয়। ভারতের প্রধান কমপ্লেন কি আমাদের সম্বন্ধে? উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, ইসলামিজে মাথাচাড়া দিচ্ছে। তারেকের বক্তব্য কি ছিল? ভেরি মডারেট একটা ভার্সন তিনি দিচ্ছেন। তিনি গণতন্ত্রের কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন, সবার সঙ্গে একসাথে কাজ করার কথা বলছেন। কোথাও তিনি বলেননি যে ভাষায় জামাত কথা বলে, যে ভাষায় অন্যান্য ধর্মভিত্তিক দল কথা বলে, তিনি তা বলেননি। এটা ভারতের জন্য খুব রিঅ্যাসিওরিং। আমি একটু আগে বলেছি, তিনি বারবার বলেছেন পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বার্তা তিনি বারবার দিয়েছেন। ভারত কি নিয়ে কনসার্ন? ভারত কনসার্ন বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, আমরা জানি, কম বেশি হচ্ছে। দুদিন আগে দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং কেউ কেউ কুটুরি নেড়ে দেখেনি, তার দ্বারা কি প্রমাণিত হয়? এই আমাদের সমাজটা অনেক ইনটলারেন্ট হয়ে পড়েছে, এবং আমাদের সরকার ইনেপ্ট হয়ে পড়েছে। ইনটলারেন্ট আমরা, সরকার ইনেপ্ট, অদক্ষ, অকার্যকর। সেই অবস্থা তারেকের এই অবস্থাটা আমার কাছে, আমি ধারণা ইন্ডিয়া ওয়েলকাম করবে। ফাইনালি বলি আপনাকে আমি, ভারত তো জানে, চাইলে ভারত বাংলাদেশকে তুৎকারে উঠিয়ে দিতে পারবে না। ভারত বাংলাদেশ উইল রিমেইন ইন্ডিয়াস নেইবার, as India will remain our neighbor, no matter what we want. সেক্ষেত্রে ভারত চাইবে এমন নেতৃত্ব, এমন পলিটিক্যাল লিডারশিপ যার সঙ্গে ভারত কাজ করতে পারে। আজকে যে বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি, আওয়ামী লীগ তো নেই, ফিরে আসছে না আমার বিবেচনায়। তাহলে মাঠে কে আছে? মাঠে আছে দু ধরনের শক্তি, বিএনপির মতো মধ্যপন্থী দল অথবা জামাতের মতো উগ্রপন্থী দল। কার সঙ্গে কাজ করবে ভারত?
অবভিয়াসলি ভারতের প্রেফারেন্স হবে বিএনপির মতো একটা দলের সাথে, এবং সেই দলের কাণ্ডারে যদি হয় তারেকের মতো আধুনিক চিন্তা ভাবনার মানুষ, যে লোকটি গত 16-17 বছর বিদেশে বসে গণতন্ত্রের প্র্যাকটিস দেখেছে, নিজে প্র্যাকটিস করেনি, দেখেছে, শিখেছে, আমার ধারণা যে ভারত রিঅ্যাসিওর্ড Yeah. এই লোকের হাতে আমরা কাজ করতে পারি। ওকে, আই মিন ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে যে উনি বলেছেন যে মার্টিন লুথার কিং এর নাম উল্লেখ করেছেন, বলেছেন আপনারা শুনেছেন আই হ্যাভ এ ড্রিম, আমরা সবাই জানি সেটি, কিন্তু উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সো আমরা 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 দেখব যে হোয়াট প্ল্যান হি হ্যাজ, বিকজ হি ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট হিজ প্ল্যান। সো দেখবো সেটি কি। হ্যাঁ হাবিব ভাই, 2023 সালে কিন্তু তারেক এবং বিএনপি 31 দফা একটা পরিকল্পনা পেশ করে রেখেছে। দ্যাট ইজ ইটস প্ল্যান। Okay. নতুন গল্প নয় কিন্তু, নতুন আমরা জানি যে তিনি কি করতে চান, ডিটেইলস সেই প্ল্যানের মধ্যে আছে কিন্তু, বলে এটা কোনো অজ্ঞাত ব্যাপার নয়, চাইলে আপনি এখন ইন্টারনেট খোঁজ করুন, আপনি জেনে নেবেন। না, সেটি ঠিক আছে, কিন্তু আমরা তো সামনে দেখব ওই সেটি কি উনি তুলে ধরেন নাকি নতুন কিছু সংযোজন বিয়োজন করবেন, সেটি দেখার অপেক্ষা এখন। ওকে, ঠিক আছে, ভেরি ভেরি গুড। রেজা চৌধুরী, আপনার কাছে যাচ্ছি। আমি বোঝার চেষ্টা করছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি কেমন কোন দিকে মোড় নিবে যদি তারেক রহমান আসেন এবং নেতৃত্ব দেন দেশের। একইভাবে আওয়ামী লীগ সরকার সাথে আমেরিকার সরকারের কিন্তু একটা টক ঝাল মিষ্টি খুব ভালো সম্পর্ক কখনোই ছিল না। তার কারণ শেখ হাসিনা নিজেই বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলতেন এবং কাণ্ডজ্ঞানহীন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এখন যদি তারেক রহমান আসেন তাহলে, বা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই। প্রশ্নটা একটু টেকনিক্যালি কমপ্লেক্সিটি আছে, তা তো থাকবেই। তো আমি ব্যান করার প্রশ্ন থাকবেই তো। তো প্রশ্ন হচ্ছে ভালো, এই ধরনের শক্ত প্রশ্ন আসলে, এটা তো অনার্স পরীক্ষার ভাইভাতে বসি নাই। হ্যাঁ, আপনাকে কিন্তু পাস করতে হবে। পাস ফেল তো আপনি দিবেন, হাসান ভাই আছেন। ভারত এমন একটা দেশ, সব দিক থেকে আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী, সামরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক বলেন, তাদের না, আমি ভারতের দিকে যাচ্ছি না, ভারতের কথা তো আমরা শুনেই ফেললাম। আমি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হতে পারে? আমেরিকা, যদিও অনেক ক্ষেত্রে শোনা গেছে যে আমেরিকা মূলত ভাবে তারেক জিয়াকে, অনেকে বলছে, আমি এটা কোনো ভেরিফাইড কোনো কিছু দেখি না, যে পছন্দ করে না, কারণ তাকে সে জঙ্গিবাদের একজন সহায়ক বলে মনে করে, অথবা অ্যান্টি আমেরিকানও মনে করে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় না যে আমেরিকা, এই যে কিছুদিন আগে আপনি দেখেছেন আমেরিকার 5 জন কংগ্রেসের মেম্বার একটা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যাতে মানে ইনক্লুসিভ নির্বাচন যেন হয় সেই ব্যাপারে, এবং এটা যেন ফেয়ার এন্ড ক্লিন ইলেকশন হয়। এখানে আমার মনে হয় না তারেক জিয়ার যে ইমেজ, আপনি নিউ ইয়র্ক টাইমসও দেখেছেন যে নিউজগুলো এসছে তারেক জিয়া ল্যান্ড করার পর বাংলাদেশে, পজিটিভ ইমেজ, পজিটিভ সাইন, পজিটিভ সিগন্যাল। আমার মনে হয় না যে, কারণ ওরা তো দেখবে যে আসলে এই দেশের মানুষরা আসলে কোন মুখী হচ্ছে। তো মানুষ দেখা যাচ্ছে, যেটা হাসান ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, একটা মডারেট পার্টি হিসাবে বিএনপি তারেকের নেতৃত্বে দাঁড়াতে, সে উগ্রও না, আবার সে একেবারে নরম হবে তাও বোঝা যাচ্ছে। তাকে মনে যাচ্ছে সে একজন, যেটা তারেক মানে হাসান ভাই বলছেন যে উনি যখন তারেক জিয়া নামলেন প্লেন থেকে, ওনার স্ত্রী এবং ওনার কন্যাকে নিয়ে একটা মডার্ন ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করল। ইয়েস, আই ডু এগ্রি যে তারেক জিয়া ইজ প্রেজেন্টিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স। সেই অর্থে আমার মনে হয় বর্তমান আমেরিকা তো ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, আমার মনে হয় যে আমেরিকা মে সাপোর্ট তারেক জিয়া উইদিন অ্যানাদার 1 মান্থ গেলে আমরা বুঝতে পারবো, 1 মান্থ হয়তো 2-3 সপ্তাহ গেলে আমরা বুঝতে পারবো। নতুন অ্যাম্বাসাডর যাচ্ছেন ঢাকাতে, গেলে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে, আজকে মাত্র 48 ঘন্টা যায়নি বলছে, এই মুহূর্তে এই সব ব্যাপারে কমেন্ট করে বলা কঠিন যে আসলে সম্পর্কটা কোন ধারায় যাবে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্কটা আমার মনে হয় ভালো হবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ডেমোক্রেটিক কালচার, ভ্যালুস এর একটা রেসপেক্ট আছে, একটা তাদের একটা এসেন্স আছে। তো সেটা যদি তারেক জিয়া রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, নতুন রাজনীতি হবে, সে আমার কাছে মনে হয় এটা নতুন ধারার রাজনীতি হবে। আমরা 53 বছর যে রাজনীতি করছি তার চেয়ে একটু ভিন্ন রাজনীতি হবে তারেক জিয়ার নেতৃত্বে। সেটা হলে আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন
ইউনিয়নেও তারেক জিয়াকে বা বিএনপি কে সাপোর্ট না করার কোনো কারণ থাকবে না। তো সেই দুই অর্থে আমি মনে করি যে ভারতও আমাদের অনেক আগে একটা লেখা লিখেছিলাম, ভারত আমাদের নির্বোধ শত্রু না, অকৃত্রিম বন্ধু না। অর্থাৎ এই দুইটার মধ্যে ব্যালেন্স হয়তো তারেক করতে পারবে, বুঝতে পারবে, কিন্তু যদি সে না করতে পারে, তা তো আরেকটা আলোচনা আসবে, সেই আলোচনা আমি যাচ্ছি না এখন। তবে আমি মনে করি আপনার সরাসরি প্রশ্নের উত্তর যে দুটোরই ভূমিকা আহ আগামীতে 2-3 সপ্তাহের মধ্যে বোঝা যাবে। জি। ইউরোপের ইউনিয়নটা এখনই বোঝা যাচ্ছে ইট ইজ পজিটিভ, আমেরিকাটা বুঝতে আরো হয়তো 2-3 সপ্তাহ সময়। হ্যাঁ, গিভেন দ্যাট আমি একটু অ্যাড করি আপনাকে হাবিব ভাই, অবশ্যই, just এক লাইনে। তা হচ্ছে যে তারেক লন্ডন থাকার সময় কিন্তু বাংলাদেশে মার্কিন দূতাবাসের সার্চ অ্যাফেয়ার্স দেখা করেছে, পাবলিসাইজ না করে দেখা করেছেন, এবং আমি অনুমান করছি যে তিনি একটা বার্তা দিয়ে এসেছেন যে আমি তোমাদের সাথে আছি। Yeah, সেরকম হলে খুব ভালো হবে, কারণ একটা পরাশক্তির ছত্রছায়ায় থাকা মনে হয় অনেক সুবিধাজনক তার রোশানলে না থেকে, স্পেশালি গিভেন দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সো ইউ গেট দ্য পয়েন্ট। ওকে, এখন আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করে আমেরিকার ভিতরে আসবো। আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1 বছর হয়ে গেল। ওকে, হয়ে গেল মিনিং আর 3-4 দিন বাকি, আর 4 দিন বাকি আছে এখনো। তো যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে অথবা ট্রাম্পের অযোগ্য শাসনামল দেখছেন এবং তাকে খুব একটা পছন্দ করে না, তারা খুব পরিষ্কারভাবে দেখেন, তাদের জন্য তো অবশ্যই এটি একটু নিষ্ঠুর বছর গিয়েছে। যারা করেন তাদের জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে। ভালো বলবেন না খারাপ বলবেন বুঝতে পারছেন না বছর শেষে এসে। এখন এই যে তিনি ক্ষমতায় ফিরতে আসলেন দ্বিতীয়বারের মতো, যারা সত্যিকার অর্থে চাটুকারিতা করতে পারেন, প্রচুর পয়সা ঢালতে পারেন, যারা প্রযুক্তির বড় বড় টেক কোম্পানি সাচ এজ ইলন মাস্ক অ্যান্ড জাকারবার্গের মতো বা টিম কুকের মতো যারা আছেন, ল্যারি এলিসনের মতো যারা আছেন, এদের দ্বারাই উনি পরিবেষ্টিত। এখন মনে হয়েছে যেন যে আমেরিকায় নয়, সময়ের ধারায় যেই সমস্ত জিনিস নর্ম ছিল সেই সমস্তই পরিবর্তন হয়ে সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ একাই দখল করে বসে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, ইমিগ্রেশন থেকে শুরু করে বিশ্ব রাজনীতি, ট্যারিফ নিয়ে একের পর এক দুঃস্বপ্নময় অবস্থার মতো অনেকেই মনে করেন। স্পেশালি অভিবাসীদের ক্ষেত্রে এই দেশের কথা বলবো আমি, লোকজন অভিবাসীদের এল সালভাদর নির্যাতনমূলক কারাগারে পাঠানো হচ্ছে এবং বিভিন্ন মাত্রার দুর্নীতির কথা আমরা বিভিন্নভাবে শুনছি এবং আমরা বুঝতেও পারছি। ওকে, অনেকটা যেন তিনি তৃতীয় বিশ্বের একজন স্বৈর শাসক হয়ে দাঁড়াচ্ছেন, এরকম একটি ব্যাপার। এই যখন অবস্থা আমরা মানে দেখছি যে যারা খুব নিজেদেরকে শক্তিশালী মনে করতেন, একাডেমিয়া মনে করতেন, নিউজ পেপার যারা আছে, তারাও বিস্ময়করভাবে আত্মসমর্পণ করে বসে আছেন। এই 11-12 মাসেই নাগরিক কাঠামো থেকে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে একটি ধ্বংসের মতো ধ্বংসাবশেষের মতো অবস্থা দাঁড়িয়েছে, যেটা অনেকের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। আমার তো অবশ্যই, আমি বড় সমালোচক তার। ওকে, তারপরেও এখন যখন ধীরে ধীরে 2025 সাল ধীরে শেষের দিকে এগোচ্ছে, আর মাত্র 4 দিন বাকি, অনেকে বলছেন যে আশাবাদী হওয়ার মতো কারণও থাকতে পারে। সো হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি, এই ডোনাল্ড ট্রাম্পের 1 বছর মেয়াদে তার সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন কি দেখছেন আপনি, বা আপনি কি বোঝাবেন সেটি দেখে, এবং আগামী বছর 4 দিন পরেই আমেরিকার অর্থনীতির কোন খাতগুলো ট্রাম্পের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি করবে বলে আপনি মনে করেন? ভাই, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সভ্য ইতিহাসে 5000 ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল দেশ, বিশ্বের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল দেশ। এবং ডোনাল্ড ট্রাম্প এই আমাদের 5000 বছর ইতিহাসে এত পাওয়ারফুল কোন লোক, কোন নেতা আসেনি, এত ক্ষমতার অধিকারী কেউ ছিল না, এবং ক্ষমতার এত অপব্যবহারও কেউ করেনি যতটা ডোনাল্ড ট্রাম্প করেছেন। আজকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার লেখা ছাপা হয়েছে, মিশেল গোলবার্গ, ট্রাম্প কলামিস্ট, আমি তার হেডলাইনটা বলছি এবং আমার কাছে মনে হচ্ছে খুব অ্যাপ্রোপ্রিয়েট। তিনি বলছেন, ট্রাম্প ইজ গেটিং উইকার, দ্য রেজিস্ট্যান্স ইজ গেটিং স্ট্রঙ্গার। ট্রাম্প দুর্বল হয়ে আসছে, তার বিরুদ্ধে প্রতিরোধটা বাড়ছে, শক্তিশালী হচ্ছে। প্রথম অ্যাডমিশনটা কি? ট্রাম্প ওয়াজ ভেরি পাওয়ারফুল। সেই পাওয়ারফুল লোকটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে, কারণটা খুব স্পষ্ট। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আন্ডার 40%, between 37 to 42.
আপনি আপনার পছন্দ মতো বেছে নেন কোন সংখ্যাটা নেবেন। তার মানে দেশের 60% মানুষ মনে করছে যে দেশ ভুল পথে চলছে। যখন একটা প্রেসিডেন্ট তার প্রথম বছরে 60% লোক কাছে প্রত্যাখ্যাত হন, তার মানে তিনি সাকসেসফুল নন। দিস ভেরি প্লেন। এবং আমরা এই কথাই বলছি, এখন সবাই বলছে কথায় যে যদি ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাপ্রুভাল রেটিং ইমপ্রুভ না করে, তাহলে মধ্যবর্তী নির্বাচন আগামী বছর নভেম্বরে হাউস অলমোস্ট ডেফিনেটলি এবং কোয়াইট লাইকলি সিনেটও রিপাবলিকানদের হাতছাড়া হয়ে পড়বে। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সাহেব একজন লেম ডাক মানে যেটা যে হাঁস ডিম দেয় না, সেই ডিম বাজা হাঁসে তিনি পরিণত হবেন, লেম ডাকে পরিণত হবেন যদি হাউস এবং সিনেট দুটো তিনি হারান। এবং একটা হারালেই তার উইকনেস প্রমাণিত হবে। এটা তার একটা বড় সমস্যা। কেন এই অবস্থা ঘটল? দুটো কারণ। একটা আপনি উল্লেখ করেছেন ইমিগ্রেশন, আপনি উল্লেখ করেছেন তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টও কিন্তু ইমিগ্রেশন। গত 1 বছরে তিনি কি করেছেন? দক্ষিণের সীমান্ত থেকে যে হাজার হাজার লোক আসছিল বন্ধ করে দিয়েছেন। যে লক্ষ লক্ষ লোক ট্রাম্প বাইডেনের শেষ সময় আমরা দেখেছি, আমরা যাকে ট্রাম্প ইনভেশন বলেছেন, দ্যাট হ্যাজ স্টপড। লিটারালি গত 1 বছরে মাত্র 12,000 লোক এসছে। কেমন? এবং 1.9 মিলিয়ন লোক সেলফ ডিপোর্টেড হয়েছে। 1.9 মিলিয়ন লোক নিজে চলে গেছে। এবং ট্রাম্প প্রশাসন অলমোস্ট 6 লক্ষ লোককে রিপোর্ট করেছে। ফলে অন ইমিগ্রেশন তিনি তার প্রমিস, যে প্রমিস করেছিলেন, যে এসকেপ দ্যাট প্রমিস। কিন্তু করতে যেতে যা করেছেন, আমেরিকার প্রধান শহরগুলিতে তিনি সৈন্য পাঠিয়েছেন। আমেরিকা একটা অ্যাডভান্স ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে একটা ডোমেস্টিক ইস্যুকে কেন্দ্র করে তিনি সৈন্য পাঠাচ্ছেন। সৈন্য কোথায় আসেন আপনারা? আপনারা দেখবেন নাইজেরিয়াতে, রোয়ান্ডাতে, পাকিস্তানে, মার্কিন যুক্তরাষ্ট্রে সিভিল ডিসঅবিডিয়েন্স হ্যান্ডেল করার জন্য সৈন্যবাহিনী অবিশ্বাস্য। এবং যেভাবে এটাকে হ্যান্ডেল তারা ডিল করেছে উইথ ইমিগ্রেন্টস, ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড, কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। আমরা কোনোভাবেই এটা গ্রহণ করতে পারি না। ফলটা কি হয়েছে? এই যুগটাকে বললাম তার ডিসঅ্যাপ্রুভাল রেটিং। কেন? কারা মূলত? এরা মূলত আমরা এবং হিসপ্যানিকরা। ট্রাম্প সাহেবের গত বিজয়ের মূল কারণ ছিল কিন্তু ভারী সংখ্যায় অলমোস্ট 40% সুইং করেছে ট্রাম্পের পক্ষে হিসপ্যানিকরা। সেই হিসপ্যানিকরা কিন্তু অলমোস্ট সেই লেভেলেই আবার ফিরে গেছে তার বিপক্ষে। কেমন? সেকেন্ড ইস্যু ছিল ইকোনমি। বাইডেন সাহেবের পরাজয়ের প্রধান কারণ তিনি ফেল করেছিলেন বুঝতে যে ইকোনমি ভালো নেই। তিনি মুখে বলছেন যে সব ভালো সব ভালো, আসলে ভালো নেই। আমি তো আমার পকেটের অবস্থা বুঝি। ট্রাম্প সাহেব আমাদের প্রমিস করেছিলেন প্রথম দিনেই দ্রব্যমূল্য কমবে, জীবনযাত্রার মান বাড়বে, ইত্যাদি ইত্যাদি। বাড়েনি। জিনিসপত্রের দাম বেড়েছে, জীবনযাত্রার মান বাড়েনি। এই চ্যালেঞ্জটা তিনিও কিন্তু ট্রাম্পের মতোই, বাইডেনের মতোই মুখে বলছেন যে না, থিংস আর কোয়াইট গুড, তুমি বুঝতে পারছো না। আমার চেয়ে ভালো কে বুঝবে আমি ভালো নেই? তুমি ডোনাল্ড ট্রাম্প, তুমি ইলন মাস্ক, তুমি XYZ, তুমি বিলিয়নিয়ার, তুমি কি করে বুঝো আমার কষ্টটা? এই যে 1 তারিখ আসলেই 24 মিলিয়ন লোক, 2.5 কোটি মানুষ, তাদের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়াম 1 লাফে মাথা পিছু $1,000 বেড়ে যাবে। এবং প্রতি মাসে। সেটা কি ডোনাল্ড ট্রাম্প সাহেব বোঝেন? বোঝেন না বলেই তার অ্যাপ্রুভাল রেটিং এখন মাত্র 37%। ফলে আমি যেটা বললাম, ডোমেস্টিক্যালি তিনি খুব খারাপ অবস্থায় আছেন। ইন্টারন্যাশনালি ভিন্ন একটা অবস্থা। তিনি পুরো বিশ্ব মানচিত্রকে বদলে দিয়েছেন। আমেরিকার যার ট্রেডিশনাল অ্যালাই, মিত্র ইউরোপ, তাদের সঙ্গে তিনি ঝগড়া বাজিয়ে বসে আছেন। মধ্যস্থ কাজটা তিনি করছেন রাশিয়ার সাথে। রাশিয়া আমেরিকার ট্রেডিশনাল এনিমি। আমার 1 নম্বর শত্রু চিরকালই ছিল রাশিয়া। তার সাথে তিনি গলায় গলায় ভাব করছেন। কেমন? বাড়ির পাশে ভেনেজুয়েলাকে তিনি আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তিনি নাইজেরিয়াতে বোমা করেছেন এই প্রিটেক্সটে, এই যুক্তিতে যে সেখানে খ্রিস্টানদের উপরে জেনোসাইড হচ্ছে। যেখানে হামলা করেছেন সেখান থেকে বলা হচ্ছে, যেখানে বোমা ফেলেছেন যেখানে খুব কম খ্রিস্টান আছে। এখানে মূল সমস্যা ইসলামিক স্টেট যারা আক্রমণ করছে মুসলমানদের। টার্গেট হচ্ছে মুসলমানরা, খ্রিস্টানরা নয়। তিনি ভুল জায়গায় বোমা ফেলছেন। তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই 1 বছরে নোটিসেবল সাকসেস আছে। আমি মনে করি একটা গাজাটা আমার চোখে ইটস এ ডিফেক্টিভ পিস, কবরের শান্তি।
কিন্তু সেই কবরের শান্তিতে অন্য কেউ আনতে পারেনি, আরবরা তো আনতে পারেনি। আরবরা তো কুটুরা নেড়ে দেখেনি। আলটিমেটলি তো আমাদের আসতে হলো ডোনাল্ড ট্রাম্পের কাছে, এক। আর 2 নম্বর, শান্তির প্রশ্নে ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে খানিকটা হলো অগ্রগতি হয়েছে। আমরা এতদিন কথা বলতাম কি নিয়ে? যুদ্ধ নিয়ে। আমরা কি নিয়ে কথা বলতাম? যে কিভাবে রাশিয়াকে আমরা হারাবো। বাইডেন না বলে মূল ফোকাস কি ছিল? আরো টাকা দাও আর অস্ত্র দাও যাতে করে রাশিয়াকে পরাজিত করা যায়। ট্রাম্প সাহেব কি করলেন? এই আলোচনাটাকে বদলে দিলেন। আসলে আমরা কথা বলি কিভাবে শান্তি আন। ডিফেক্টিভ অ্যাপ্রোচ তা হতে পারে, কিন্তু ফোকাস ইজ কারেক্ট ফোকাস। এবং তার ফলে আজকে কি জেনেছি আমরা, যে একটা 20 দফা শান্তি চুক্তি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সমর্থনে। আগামীকাল আসছেন, এই উইকেন্ডে আসছেন জেলেনস্কি, এবং ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চুক্তিটি চূড়ান্ত হবে। ইট ইজ এ হোপফুল সাইন। আমি মনে করি ডিফেক্টিভ, কিন্তু অন্য কেউ কারো পক্ষে এত দূরে আসা সম্ভব হতো না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা রেজা চৌধুরী, আমরা কিছুটা হলেও ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ অবস্থা এবং ইউক্রেন যুদ্ধের কথা শুনলাম, কিন্তু একটি বড় প্রশ্ন, ঐতিহ্যগতভাবে আমেরিকার অ্যালাইজ হচ্ছে ইউরোপ এবং তার ঐতিহ্যগত কিছু মিত্র দেশ আছে। তাদের সাথে অনেকেই মনে করেন ডোনাল্ড ট্রাম্প মানে ট্রানজ্যাকশনাল চুক্তি করতে গিয়ে বা ট্রানজ্যাকশনাল পর্যায়ে নিয়ে যেয়ে সেই সম্পর্কগুলো উনি খুব খারাপ অবস্থায় নিয়ে গেছেন, সেটি আর বন্ধুত্বপূর্ণ থাকছে না। তো এই যে ট্রাম্পের যে এই কূটনৈতিক ঝুঁকির মুখে আছেন বলে অনেকে মনে করেন, আপনিও কি তাই মনে করেন? হাবিব ভাই, আমিও তাই মনে করি যে এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত একটা ঝুঁকির মধ্যে গেছে। ইউরোপের সাথে তার যে সম্পর্কটা, উনি কিন্তু বেসিক্যালি অরিজিনালি উনিও ইউরোপ। অতএব উনি যে আপনার সংঘর্ষে গেছেন, যেসব দাবি দেওয়া এবং যেটা হাসান ভাইও বলেছেন, সমগ্র বিশ্বটাকে উনি গ্রাস করতে চাচ্ছেন। উনি হবেন একমাত্র নেতা এবং সবাই ওনার কাছে এসেই সবকিছু বলবে, ওনার কাছ থেকে সাহায্য নেবে উনি, এবং এভরিথিং উনি কিন্তু কথা গ্রেট, আমেরিকা ইজ দ্য গ্রেট, আমেরিকাই হবে গ্রেট, হবে সব দিকে গ্রেট। এবং এই ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে গ্রিনল্যান্ড দখল করা এবং সেটাকে তাদের নিজের এখনো সে দখল করার একটা অভিলাষ, তার ইচ্ছা আছে। এই যে ইউরোপের সাথে তার যে বাণিজ্যিক যে অসমতা এবং নেটো নিয়ে তার যে আপনার ইচ্ছার প্রতিফলন, এগুলো ঘটাতে গিয়ে ইউরোপের মধ্যে সে একটা বন্ধুর চাইতে শত্রুতা ভাবাপন্ন একজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে। অতএব এই জিনিসটা তাকে কতটা পে করতে হবে আগামী ইলেকশনে বা আগামী মিডটার্ম ইলেকশনে, এটা বোঝা যাবে, কারণ তাকে রিপ্রেজেন্ট করছে যারা তার খুব অন্ধ সমর্থক তার। তো সেই অর্থে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের সফলতা আছে, যেটা হাসান ভাইও বলেছেন, আমিও বলি, ইমিগ্রেশন ব্যাপারে তার একটা বিশাল সফলতা আছে। গাজার ব্যাপারে যেটা বলছেন, কবরের শান্তি, কবরে কি শান্তি হয় আমরা জানি না, তবে ধরে নেই যে কবরের একটা শান্তি, যে সেখানে কিছুই নাই, মানুষও নাই, জীবনও নাই, আছে যদি পোড়া মাটি, সেখানে যদি এক ধরনের শান্তি যদি কেউ অনুসন্ধান করে পারেন, সেটা নট ব্যাড। আর দ্বিতীয়ত আপনার ইউক্রেন নিয়ে এবং রাশিয়া নিয়ে যে বিষয়টা ট্রাম্প দেখছেন, সেখানেও ট্রাম্প একটা যেভাবেই হোক ডিফেক্টিভ হলেও একটা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছে। অতএব সেই অর্থে আমি বলবো এইসব দিকে আপনার ট্রাম্পের কিছু সফলতা আছে নিঃসন্দেহে, কিন্তু আপনার আভ্যন্তরীণ ক্ষেত্রে আপনার যদি সেই মানুষের শান্তি না থাকে, মানুষের যদি দৈনন্দিন অর্থনৈতিক জীবন দুর্বিষহ হয়ে যায়, মানুষের মেডিকেল সুবিধা যদি মানুষ বঞ্চিত হয়, সেই সমর্থনটা কিন্তু তাকে আপনার ওভারকাম করতে দিবে, কারণ সে আভ্যন্তরীণ ক্ষেত্রে অত্যন্ত বিফল বলা যেতে পারে। কারণ তার উগ্রতা, তার উদ্ধতপনা এবং তার ওই যে একনায়ক হবার যে চেষ্টা এবং আপনার ডেমোক্রেসিকে পরোয়া না করা, এইসব কারণে হয়তো বা ডোনাল্ড ট্রাম্পকে প্রথমত হয়তো খেসারত দিতে হবে মিডটার্ম ইলেকশনে, এবং তারপর আমি জানি না রিপাবলিকান 2028 সালে এই খেসারতটা কিভাবে দিবে। তো আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প ইজ নট ইন এ গুড পজিশন অ্যাজ হি ওয়াজ বিফোর 6 মান্থ অর 1 ইয়ার। জি, অসংখ্য ধন্যবাদ মাহমুদ রেজা চৌধুরী, হাসান ফেরদৌস। আপনাদের সাথে এই বছরের শেষ অনুষ্ঠান এটি আমার। আগামী বছরে দেখা হবে। আপনাদের দুজনকে আমি বড়দিনের শুভেচ্ছা, আগামী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আগামী বছর 2026 সালে। আমি আশা করব এটি আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে এবং বিশ্ব শান্তিময় হবে। বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। ধন্যবাদ।
আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লেগে জানাবেন। আমরা বিভিন্ন বিষয় বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তার পর্যালোচনা করে থাকি। সেটা বরাবরই অব্যাহত থাকবে। এবছর সারা বছর ছিল, আগামী বছর 2026 সালেও সেটি অব্যাহত থাকবে। আপনারা যে আমাদের সাথে থাকেন এবং আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন, সেটির জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা রইল। আপনাদের সবাইকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার 2026। দেখা হবে আগামী বছর। এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।